হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্থির তড়িৎ নিয়ে। তো এই স্থির তড়িতের আজকে দুটা পার্ট আমরা পড়বো, একটা হলো তড়িৎ ক্ষেত্র আর একটা হলো ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। তো প্রথমে চলো আমরা তড়িৎ ক্ষেত্র জিনিসটা পড়ে নেই। তো তড়িৎ ক্ষেত্র কাকে বলে যদি আমি সংজ্ঞা আকারে বলতে চাই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে কোনো একটি আহিত কণা তার অবস্থানের চারপাশে যত দূর পর্যন্ত তার প্রভাব বিস্তার করে তাকে ওই কণার তড়িৎ ক্ষেত্র বলে। আমি আবার বলতেছি, কোনো একটি আহিত কণা তার অবস্থানের চারপাশে যত দূর পর্যন্ত প্রভাব বিস্তার করে তাকে ওই কণার তড়িৎ ক্ষেত্র বলে। তো জিনিসটা এরকম যে আমাদের এলাকার পাতি নেতারা যেরকম থাকে, যে যখন তারা বাইরে যায়, গিয়ে কোথাও মারামারি করার পর যদি ওখানে মারামারিতে না পারে, তখন বলে কি, বলে যে আমাদের এলাকায় আসিস, আমি দেখে নেব নি। তাহলে এটা কেন বলে? কারণ হলো তার বাইরে কোনো প্রভাব না থাকলেও তার নিজস্ব এলাকার মধ্যে তার নির্দিষ্ট একটা প্রভাব থাকে। ওই নির্দিষ্ট এলাকার মধ্যে যদি কেউ আসে, তাহলে তার উপর কি সে নির্দিষ্ট একটা প্রভাব ফেলতে পারে। তো এখানেও জিনিসটা একই রকম, যে কোনো একটা আহিত কণা তার বাইরে যদি থাকে তাহলে সে কোনো প্রভাব বিস্তার করে না, কিন্তু তার নির্দিষ্ট একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে যদি অন্য কোনো আয়ন আসে তাহলে কি করবে, সে আকর্ষণ করতে পারে অথবা কি বিকর্ষণ করতে পারে, মানে যে কোনো একটা প্রভাব সে রাখতে পারে। তো আমি যদি আরেকটু ভালো করে জিনিসটা বোঝাতে চাই, মনে করো এখানে একটা ধনাত্মক চার্জ আছে। তো এই চার্জটা মনে করো এই যে এখানে নির্দিষ্ট একটা এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে। মনে করো যে এখানে একটা চার্জ আছে, এখানে আমি কিউ চার্জটা নিয়ে আসছি। তাহলে এই যে এখানে একটা চার্জ আছে, এই চার্জটা এই চার্জের উপর কোনো প্রভাব নাই। কারণ কি? কারণ তার প্রভাব হলো এই নির্দিষ্ট একটা এলাকা জুড়ে। এই চার্জটাকে যখন আমি এখানে নিয়ে আসবো, মানে এই যে তার যে প্রভাব বিস্তার করার যে অঞ্চলটা আছে, এই অঞ্চলের মধ্যে যদি আমি নিয়ে আসি, তাহলে এটাও যেহেতু ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ, তাহলে এই ধনাত্মক চার্জটা এই ধনাত্মক চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। কারণ হলো আমরা জানি যে একই ধর্মীয় চার্জ গুলো পরস্পরকে বিকর্ষণ করে। তো এখন যদি আমি একটা এখানে ঋণাত্মক একটা চার্জ নিয়ে আসি, তাহলে এর এলাকার বাইরে যেহেতু আমি এই চার্জটা অবস্থান করতেছে, তাহলে এর উপর কোনো প্রভাব নাই। কিন্তু এই চার্জটাকে যখন আমি এর ভিতরে নিয়ে আসবো, মাইনাস নেগেটিভ চার্জটা, তখন এই ধনাত্মক আর এই নেগেটিভ মিলে কি করবে, আকর্ষণ করবে। কারণ কি? কারণ হলো আমরা জানি বিপরীত চার্জ গুলো পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই যে ধনাত্মক চার্জটা আছে, এই ধনাত্মক চার্জটা একটা নির্দিষ্ট এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে। তাহলে যত দূর এলাকা জুড়ে তার প্রভাবটা সে বিস্তার করতে পারে, তাকেই বলা হয় ওই যে কণাটা আছে, ওই কণাটার তড়িৎ ক্ষেত্র। তো মনে করো এখানে একটা নেগেটিভ চার্জ আছে। তার মনে করো এতটুকু জায়গা মিলে সে কি করে, প্রভাব বিস্তার করতে পারে। তো এখানে যদি আমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে বাইরে থাকাকালীন তার কোনো প্রভাব নাই। কিন্তু এটাকে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসি, তখন কি এই প্লাস আর মাইনাস মিলে পরস্পরকে আকর্ষণ করবে। এখন যদি আমি এখানে মাইনাস একটা চার্জ নিয়ে আসি, তাহলে বাইরের প্রভাব না থাকলেও যদি আমি এটাকে ভিতরে নিয়ে আসি, এটাকে ভিতরে নিয়ে আসার পর এই মাইনাস আর মাইনাস মিলে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ এই যে মাইনাস চার্জটা আছে, এই মাইনাস চার্জটা এতদূর জায়গা জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে। তাহলে এই এতদূর জায়গাকেই এই কণাটা তড়িৎ ক্ষেত্র বলে। তো আশা করি যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো। তো এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আকর্ষণ হয় আবার কি বিকর্ষণ হয়। তাহলে আমাদের জানা উচিত যে এই আকর্ষণ আর বিকর্ষণ বলটার মান কত। তো এই আকর্ষণ আর বিকর্ষণ বলটার মান এরকম যে F ইজ ইকুয়াল টু ই ইন্টু কিউ, ই ইন্টু কিউ। কিউ কি? কিউ হলো এই যে আমাদের যে চার্জ গুলো নিয়ে আসতেছি, সেই চার্জ গুলা কিউ। আর এফ হলো আমাদের বল, যে কতটুকু পরিমাণ বল প্রয়োগ করে। আর ই কি? ই হলো আমাদের তড়িৎ ক্ষেত্র। ই হলো আমাদের তড়িৎ ক্ষেত্র। ই হলো আমাদের তড়িৎ ক্ষেত্র। তাহলে এখান থেকে আমি যদি তড়িৎ ক্ষেত্রের মান বের করতে যাই, তাহলে আমাদের কি হবে, যে ই ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ ভাগ হলো কিউ। তাহলে তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল টু হবে এফ ভাগ কিউ। তো এখান থেকে আমি তড়িৎ ক্ষেত্রের এককটাও বের করতে পারি। আমরা জানি এফ এর একক কি? এফ হলো আমাদের বল, বলের একক হলো নিউটন। আর আমরা লিখতে পারি যে এফ এর একক কি? এফ এর একক হলো নিউটন। আমি এখানে লিখলাম এফ এর একক হলো নিউটন। আর কি কিউ? কিউ হলো কি? কিউ হলো চার্জ। আর চার্জের একক হলো কুলম্ব। তাহলে আমাদের ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের একক হলো নিউটন পার কুলম্ব। এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, নিউটন পার কুলম্ব অথবা নিউটন কুলম্ব ইনভার্স 1, যেকোনো একটা লিখলেই হবে। পরীক্ষার মধ্যে এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, যেকোনো একটা দেওয়া থাকতে পারে। অর্থাৎ আমরা পাইলাম যে তড়িৎ ক্ষেত্রের একক হলো নিউটন পার কুলম্ব অথবা নিউটন কুলম্ব ইনভার্স 1। তো তোমাদের বইয়ে তড়িৎ ক্ষেত্র নিয়ে আরো একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা এরকম যে ই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার। ই হলো তড়িৎ ক্ষেত্র, কে হলো আমাদের ধ্রুবক যার মান হলো 9 ইন্টু 9 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9।
তারপরে এখানে আর কি? আর হলো যে তড়িৎ ক্ষেত্র থেকে কত দূরত্বে আমরা ওই তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব বা তড়িৎ ক্ষেত্রের বলটা নির্ণয় করব সেটা। তো এখান থেকে একটা প্রশ্ন আমি লিখতে পারি যে ১০ কুলম্ব চার্জের জন্য এখানে এটা সি হবে ১০ কুলম্ব। একটি চার্জের জন্য ১০ মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত সেটা নির্ণয় করো। তো আমরা সূত্র জানি E is equal to K into Q by R স্কয়ার। তাহলে K এর মান আমরা জানি 9 into 10 to the power 9। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান এখানে বলা আছে যে ১০ কুলম্ব। তাহলে এখানে আমি লিখতে পারি কিউ এর মান ১০ আর বলছে যে ১০ মিটার দূরে অর্থাৎ আর এর মানটা আমাদের ১০। তাহলে এখানে ১০ যেহেতু আর স্কয়ার আছে এখানে আমাদের 10 স্কয়ার হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে মনে হয় 9 into 10 to the power 8 আসবে। তো ক্যালকুলেশন ভুল হইতেও পারে সেটা তোমরা দেখে নিবা। তাহলে এত আসলো। তাহলে 9 into 10 to the power 8। তাহলে এককটা কি? একক হলো আমাদের নিউটন পার কুলম্ব। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে 9 into 10 to the power 8 তো নিউটন পার কুলম্ব। তো ম্যাথ এখানে খুব বেশি করাচ্ছি না কারণ আমি ম্যাথ নিয়ে নতুন একটা পার্ট করতে চাচ্ছি যেখানে শুধুমাত্র এই অধ্যায়ের ম্যাথ গুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে। তো তোমরা ওরকম ভিডিও চাও নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো দেখো এখানে আমাদের বইয়ে আরো কিছু ডাটা দেওয়া আছে। তো এখানে বলছে যে দেখো যে তড়িৎ ক্ষেত্র দেখা যায় না। তড়িৎ ক্ষেত্র কি দেখা যায় না কিন্তু কাউকে বোঝানোর জন্য অনেক সময় তড়িৎ বলরেখা নামে পুরোপুরি কাল্পনিক। তো আমাদের তড়িৎ বলরেখাগুলো যেগুলো আছে সেগুলো কি এক ধরনের কাল্পনিক এক ধরনের রেখা এঁকে বোঝানো হয়। তো এই যে কল্পনা করে যে বোঝানো জিনিসটা সেটা আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। প্রথম সেটি আবিষ্কার করেছিলেন। আমাদের পরিচিত জগৎ ত্রিমাত্রিক কাজেই বলরেখাগুলো চারদিকে ছড়িয়ে পড়বে। তো তোমাদের দেখানোর জন্য সেগুলো একটি সমতলে এঁকে দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের যে তড়িৎ রেখাগুলো আছে, তড়িৎ রেখাগুলো আমাদের কি দেখা যায় না। কিন্তু আমাদের বুঝানোর জন্য কিছু বলরেখা এঁকে আমাদের কি বুঝিয়েছেন মাইকেল ফ্যারাডে। তো জিনিসটা কিরকম যে মনে করো একটা যদি বল থাকে তাহলে ওই বলের চারদিকে কি রেখাগুলো বের হবে। কিন্তু আমাদের খাতায় তো আর চারদিকে আঁকানো যায় না। এর জন্য কি আমাদের শুধুমাত্র দ্বিমাত্রিক আকারে কি ২ টা আকারে বোঝানো হয়েছে। তো এখানে আরো কিছু নিয়ম মেনে চলে নিয়মগুলো দেওয়া আছে দেখো যে পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জের বেলায় নেগেটিভ বলরেখা চার্জে এসে কেন্দ্রীভূত হয়। অর্থাৎ পজিটিভ যদি আমাদের চার্জ থাকে সেখান থেকে বলরেখাগুলো বের হয়ে যাবে। দেখো এটা আমাদের পজিটিভ এখান থেকে আমাদের বলরেখাগুলো কি বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। আর যদি চার্জটা নেগেটিভ হয় তাহলে চার্জগুলো সেখানে এসে জমা হবে। এটাই বোঝানো হইছে যে যখন ধনাত্মক চার্জ থাকবে সেখান থেকে বলরেখাগুলো কি বের হয়ে যাবে। আর যখন ঋণাত্মক চার্জ থাকবে সেখানে কি বলরেখাগুলো আসে এক জায়গায় কেন্দ্রীভূত হবে। জিনিসটা এইরকম। তো ১ নাম্বার এটা। তারপর বলছে যে আ চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে। তো এটা সিম্পল একটা জিনিস যে যদি আমাদের চার্জের পরিমাণ বেশি হয় তাহলে কি বলরেখাগুলো অবশ্যই বেশি হবে। তো এরকম আরো কিছু দেওয়া আছে। তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। এখানে জটিল বা কঠিন কিছু নেই, পড়লেই বুঝতে পারবা। তো এখানে দেখো জিনিস একটা ২ টা চিত্র দেওয়া আছে। এখানে দেখো এই যে পজিটিভ একটা আছে আরেকটা আমাদের নেগেটিভ আছে। তো এখানে দেখো এই পজিটিভ থেকে আমাদের যে বলরেখাগুলো সেই বলরেখাগুলো বের হচ্ছে, বের হয়ে নেগেটিভে যেয়ে প্রবেশ করতেছে। প্রত্যেকটাতেই দেখবা যে পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে গিয়ে প্রবেশ করতেছে। মানে এটা একটা ধর্ম। তাহলে এখানে দেখো এখানে যদি ২ টা পজিটিভ হয় তাহলে এই পজিটিভ আর এই পজিটিভকে কি বিকর্ষিত করবে। কারণ আমরা জানি একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষিত করে। তাহলে এটা বিকর্ষিত করবে। তাহলে এখানে যদি নেগেটিভ থাকতো, এখানেও যদি নেগেটিভ থাকতো তাও কি এরকম আমাদের কি ২ টা পরস্পরকে বিকর্ষিত করত। অর্থাৎ যদি বিপরীত হয় তাহলে কি একটা থেকে বলরেখা বের হয়ে আরেকটা দিয়ে গিয়ে প্রবেশ করবে। অর্থাৎ পজিটিভ থেকে বের হবে নেগেটিভে গিয়ে প্রবেশ করবে। আর যদি ২ টাই একই হয় অর্থাৎ শুধুমাত্র পজিটিভ অথবা পজিটিভ অথবা নেগেটিভ আর নেগেটিভ যদি হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষিত করবে। তো আশা করি যে তড়িৎ ক্ষেত্র টপিকটা ভালোভাবে বুঝতে পারছো। তো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি বুঝতে পারো তাহলে কি করবা? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর তোমার বেস্ট ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দিবা। তো তড়িৎ ক্ষেত্র তো হলো এখন আমরা পড়বো হলো ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। তো ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব জিনিসটা কি যদি আমি ভালোভাবে বুঝাইতে চাই সংজ্ঞা আকারে যদি বলতে চাই তাহলে জিনিসটা আসে এরকম যে অসীম দূরত্ব থেকে সেখানে থেকে হবে একটা যে অসীম দূরত্ব থেকে একটি একক ধন চার্জকে বা ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে উক্ত ক্ষেত্রের দরুন এটা দরুন হবে না দরুন হবে ওই বিন্দুর বিভব বা তড়িৎ বিভব বলে। আবার বলতেছি যে অসীম দূরত্ব থেকে কোনো একটি ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর জন্য তড়িৎ বিভব বা শুধুমাত্র বিভব বলে। তো জিনিসটা কি রকম একটু দেখাই দেখো। মনে করো এখানে আমাদের একটা ধনাত্মক চার্জ আছে।
এই ধনাত্মক চার্জের এতটুক জায়গা জুড়ে তার একটা বিস্তার আছে। তাহলে এই ধনাত্মক চার্জটার জন্য এতটুকু হলো তার একটা তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি যদি বাইরে থেকে অর্থাৎ অসীম থেকে যদি কোনো একটা চার্জ এখানে নিয়ে আসি, অর্থাৎ একটা ধনাত্মক চার্জ যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি করবে? এটা এখানে এই ধনাত্মক চার্জটাকে এখান থেকে এই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, সেই কাজকে বলা হবে আমাদের তড়িৎ বিভব বা বিভব। তো এখন কথা হলো যে এই চার্জটাকে এখানে নিয়ে আসতে কাজ কেন করতে হবে? তো আমরা জানি এটাও ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ। আর ধনাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষিত করে। তাহলে যেহেতু এই ধনাত্মক চার্জটা এই ধনাত্মক চার্জটাকে বিকর্ষিত করবে, তাহলে এই চার্জটাকে এখানে আনতে ওই বিকর্ষণের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। আর এই যতটুক কাজ করতে হবে তাকেই বলা হয় তড়িৎ বিভব বা বিভব। তো এখন কথা হলো যদি মনে করো আমি এখানে একটা নেগেটিভ একটা আধান আছে। আর এই নেগেটিভ আধানটার এতটুকু হলো তার তড়িৎ ক্ষেত্র। তো এখন যদি আমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে কি করবে? এই ঋণাত্মক আর এই ধনাত্মক চার্জটাকে কি পরস্পর আকর্ষণ করবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে। তো এখানে যেহেতু আমাদের কি এই চার্জটা এদিকে আকর্ষণ করতেছে। যেহেতু আকর্ষণ করতেছে তাহলে তো কি এখানে এই চার্জটাকে এখানে নিয়ে আসার জন্য কোনো কাজ করতে হবে না। তাহলে কি এখানে বিভব নাই? আমার প্রশ্ন হলো যে আবার বলতেছি প্রশ্নটা ভালো করে যে এই ধনাত্মক আর এই ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে ধনাত্মক চার্জটা এখানে নিয়ে আসতে তাহলে তো আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। কারণ কি? কারণ হলো এটা আমাদের কি এই আকর্ষণ এটা আমাদের আকর্ষণ করতেছে। তাহলে আসলে কি কাজ করতে হবে না? যদি না হয় তাহলে তো আমাদের বিভব শক্তি থাকতেছে না বা বিভব থাকতেছে না। তাহলে আসলে কি সত্যি কি কাজ নাই? কাজ এখানে আছে। যদি আমি জিনিসটা বুঝাই, তো এই যে ঋণাত্মক চার্জ এই ধনাত্মক চার্জটাকে কি করতেছে? আকর্ষণ করতেছে। এই আকর্ষণ করার ফলে এ কি করবে? এই যে কণাটা এই কণাটাকে দ্রুত তার নিজের দিকে নিয়ে যেতে চাবে। অর্থাৎ নির্দিষ্ট একটা ত্বরণে গতিশক্তি আকারে গতিশক্তির সাহায্যে নিয়ে যেতে চাবে। কিন্তু আমরা ওই যেভাবে যে গতিশক্তিটা চাবে কিন্তু আমরা ওই গতিশক্তিতে নিয়ে যাবো না। আমরা নির্দিষ্ট একটা বেগে নিয়ে যাবো। নির্দিষ্ট একটা বেগে আমরা কি নিয়ে যাবো। তাহলে যদি ও চাইতেছে অনেক দ্রুত নিয়ে যাইতে কিন্তু আমরা যাবো আস্তে, আস্তে। আস্তে, আস্তে নিয়ে যাবো। এর জন্য আমাদের যেহেতু আস্তে, আস্তে নিয়ে যাইতে হবে এর জন্য এর আকর্ষণের বিরুদ্ধে আমাদের একটা কাজ করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারতেছো। আবার এক লাইনে বলে দেই যে, এই যে ভিতরের মাইনাসটা আছে, এই মাইনাসটা কি করবে? এই প্লাসকে আকর্ষণ করে অনেক দ্রুত নিয়ে যাইতে যাবে। কিন্তু আমরা কি করব? আমরা আস্তে, আস্তে নিয়ে যাবো। আমরা ও যত দ্রুত চাবে ঠিক তত দ্রুত আমরা দিব না। আমরা আস্তে, আস্তে নিয়ে যাইয়ে দেব। এর জন্য এর আকর্ষণের বিরুদ্ধে আমাদের কিছু কাজ করতে হবে। এই যে কাজটা করতেছে, এই কাজটাকে বলা হয় তড়িৎ বিভব বা বিভব। তো এখান থেকে যদি আমরা তড়িৎ বিভবের সূত্র নিয়ে আসতে চাই, তাহলে জিনিসটা একটু খেয়াল করো। মনে করো যে Q পরিমাণ ধনাত্মক চার্জকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে W পরিমাণ যদি কাজ করতে হয়। আর এখানে যে তড়িৎ ক্ষেত্র আছে তড়িৎ ক্ষেত্রটা আমি E দ্বারা প্রকাশ করি। আর এই যতটুকু কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। আর এই বিভবকে আমরা সবসময় V দ্বারা প্রকাশ করি। তড়িৎ বিভবকে V দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারি যে Q পরিমাণ আধানকে আনতে কাজ করতে হয় W পরিমাণ। তাহলে আমাদের বের করতে হবে কি? একক আধান। দেখো আমি প্রথমেই বলে দিয়েছি প্রশ্নের মধ্যে যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে। দেখো এখানে বলা আছে যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে যতটুকু কাজ করতে হয়। তাহলে এখানে কিউ পরিমাণ চার্জকে আনতে কাজ করতে হয় ডাব্লিউ। তাহলে যদি একে নিয়ে আসতে হয় তাহলে হবে আমাদের ডাব্লিউ বা কিউ। তাহলে এখন আমাদের এই যে সংখ্যাটা ছিল সংখ্যাটার সাথে মিলে গেছে যে একক ধনাত্মক চার্জকে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাই হলো আমাদের কি তড়িৎ বিভব। তাহলে এই যে আমাদের একক ধনাত্মক চার্জকে আনতে যতটুকু কাজ করতে হয়েছে এটাই আমাদের কি তড়িৎ বিভব। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ কিউ। তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র যে কিভাবে আমরা তড়িৎ বিভব বের করতে পারি। তো তোমাদের বইয়ে তড়িৎ বিভবের আরো একটা সূত্র দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু কিউ ভাগ হলো সি। কিউ কি? কিউ হলো একটা নির্দিষ্ট চার্জ আর সি হলো আমাদের ধারকত্ব বা ধারক। এটা আমরা পরের ক্লাসে অথবা ধারকত্ব নিয়ে পড়াশোনা করব। আবার সি ইজ ইকুয়াল টু লেখা যায় আর ভাগ হলো কে। তাহলে এখানে আমি যদি সি এর জায়গায় এই সি এর জায়গায় যদি এই মানটা বসাই দেই তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হবে? আর এই সি এর জায়গায় এই মানটা আমি বসাই দেবো সি এর জায়গায়। তাহলে আর বাই কে। তাহলে এটা যদি আমি এখানে ভাগাকার আছে এটা যদি গুণ আকারে লিখি তাহলে জিনিসটা হবে এরকম কিউ ইন্টু এটা উপরে চলে যাবে আর আরটা নিচে চলে আসবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর বাই কে বাই আর। তো এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। তো আমরা সূত্রগুলো এখন মাত্র জেনে নিলাম। এই সূত্রের ব্যবহার বা কি ধরনের ম্যাথ আসতে পারে আমরা অন্য একটা ক্লাসে দেখার চেষ্টা করব। তো আশা করি আমাদের এই ছোট্ট একটা ক্লাসে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব নিয়ে ভালোভাবে বুঝাইতে পারছি। যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই একটা ভিডিও লাইক করে দিবা। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ক্লাসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য।
তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।